গত এক সপ্তাহে ভারত বাংলাদেশ সম্পর্ক আবার বিশ্ব ও রিজিওনাল মিডিয়ার প্রধান শিরোনামে। একদিকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, হাদির মৃত্যু, সামাজিক উত্তেজনা, আর অন্যদিকে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যা নিয়ে দিল্লি, কলকাতা ও ভারতের বিভিন্ন শহরে প্রতিবাদ। সব মিলিয়ে প্রশ্ন একটাই, 25শে ডিসেম্বর তারেক রহমান যখন ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখন কি বাংলাদেশ সত্যি প্রস্তুত এক স্থিতিশীল সম্পর্কের পর্বের জন্য? আজ আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গে এই বিষয়ে কথা বলবো, এবং আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আমি ব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর আমার বন্ধু পরমাশিস খোসরা। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্বাগত। পরমাশিস, একেবারে এখন তো কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কালকে অর্থাৎ আজকে আমরা যখন 24শে ডিসেম্বর দুপুরে যখন রেকর্ড করছি, ঠিক তার 24 ঘন্টাও নয়, আমার ধারণা 17-18 ঘন্টা পরেই বাংলাদেশের 25 তারিখ সকাল স্থানীয় সময় 11টার মধ্যে বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক নক্ষত্র যাকে বলা হচ্ছে, গণতন্ত্রের কাণ্ডারি যাকে বলা হচ্ছে এই যে দীর্ঘ স্বৈর শাসনের পর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যিনি এগিয়ে নিয়ে যাবেন আগামীর বাংলাদেশ, সেই তারেক রহমান বাংলাদেশের মাটি ছোবেন দীর্ঘ 18 বছর নির্বাসিত জীবনযাপনের পর। ঠিক যখন তারেক রহমান বাংলাদেশের মাটি ছোবেন, ঠিক সময়টা কি অ্যাপ্রোপ্রিয়েট কিনা, তুমি কিভাবে দেখছো? কারণ ভারত বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশের সম্প্রতি হাদির মৃত্যু, ডেইলি স্টার প্রথম আলোতে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ময়মনসিংহের ভালুকাতে এক সংখ্যালঘু যুবককে নৃশংসভাবে হত্যা করে তাকে ঝুলিয়ে যে পৈশাচিক উল্লাস আমরা দেখলাম কয়েকজন মানুষ অবশ্যই তারা মানুষ, হাত পা চোখ নাক সব যখন দিয়েছেন, অবশ্যই মানুষের এই পৈশাচিক উল্লাস, তারই প্রেক্ষাপটে ঢাকা দিল্লি সম্পর্ক আবার নতুন করে প্রশ্নের সম্মুখীন। 25 ডিসেম্বর ঐতিহাসিক দিন হিসাবে বিএনপি আখ্যায়িত করেছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। এটা কি সত্যি ঐতিহাসিক ভাবে পালন করা সম্ভব হবে, নাকি তুমি কোথাও সন্দিহান? দেখো, আমি তোমাকে এখানে এর প্রশ্নের উত্তর দিতে গেলে আগে কতগুলো আমি পরিচয়ের কথা বলবো। প্রথম পরিচয় হচ্ছে, আমি একজন ভারতীয় নাগরিক, পেশাগতভাবে আমি একজন সাংবাদিক। তারেক রহমান প্রসঙ্গে ভারত সরকারের যেটা অবস্থান, আমি তার মায়ের দিক থেকে কথা বলে বলবো। তুমি নিশ্চয়ই জানো যে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সেটা পরিবেশ পরিস্থিতির কারণে ভারতে এসেছেন, ভারত তাকে থাকার অনুমোদন দিয়েছে বা থাকতে দিয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি যে তার অবস্থান, তিনি সিদ্ধান্ত নেবেন তিনি থাকবেন কি যাবেন, চলে যাবেন, সেটা তারই সিদ্ধান্তের ব্যাপার। ভারত সরকারের আহ্বানও নেই, বিসর্জনও নেই। বাংলাদেশের একজন আরেক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন খুব সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, তখন ভারতের প্রধানমন্ত্রী বার্তা দিয়েছিলেন তার সুস্থতা, তার আরোগ্য যেমন কামনা করেছেন, তার চিকিৎসার জন্য যদি কোনো প্রয়োজন হয় ভারত সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। তা আমি আজকে তারেক রহমানের আশা প্রসঙ্গে, আগামীকাল আশা প্রসঙ্গে আমি যেমন ভারতের অবস্থান অর্থাৎ কূটনৈতিক ভাবেও আমি কথা বলবো, একজন নাগরিক হিসেবে, ভারতীয় নাগরিক হিসেবে কথা বলবো, এবং একজন স্বাধীন চেতা সাংবাদিক হিসেবেও তেমন কথা বলবো। যে এখান থেকে আমার মনে হচ্ছে যে 2024-এর 5ই আগস্টের পর নোবেল লরিয়েট, যাকে গোটা পৃথিবী চেনে, একজন প্রাজ্ঞ মানুষ, বাংলাদেশের সর্বস্তরের মানুষ যাকে সমর্থন দিয়েছিল, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদে আসীন করেছিলেন, তিনি ঠিক যেমন সংকটাপন্ন পরিস্থিতি বাংলাদেশের যে প্রেক্ষাপটে তিনি সেই চেয়ারে আসীন হয়েছিলেন, আমার মনে হচ্ছে বাংলাদেশের আগামী 25শে ডিসেম্বর 2026-এর 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, তিনি ঠিক যে প্রেক্ষাপটে যে মুহূর্তে বাংলাদেশের পার্টিতে পা দিচ্ছেন, খুব যে একটা সুস্থির শান্তিপূর্ণ সহাবস্থান বাংলাদেশে এই মুহূর্তে রয়েছে তা নয়। তার এই রাজনীতির মাটিটা কিন্তু এই মুহূর্তে খুব কাঁটাযুক্ত, খুব সংকটময় পরিস্থিতির মধ্যে তিনি পা রাখছেন। কিন্তু তার মতন ব্যক্তির অবশ্যই এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে, তার দল যারা করেন তাদের যেমন দরকার, বাংলাদেশের সাধারণ মানুষের কাছেও কিন্তু এরকম একটি রাজনৈতিক ব্যক্তিত্ব, ভালো না মন্দ সেটা বাংলাদেশের মানুষ বিচার করবে, কিন্তু ওনার মতন একটা ব্যক্তির এই মুহূর্তে বাংলাদেশে আসা প্রয়োজন ছিল, প্রয়োজন আছে। এরপর এটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ বলবে, যদি শান্তিপূর্ণভাবে বাংলাদেশের নির্বাচন কমিশন, অন্তর্বর্তী সরকারের সহযোগিতায়, প্রশাসনিক ব্যস্ততায় এবং মানুষ যদি অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখে, নির্বাচন কমিশনের প্রতি যদি আস্থা রাখে, তাহলে সুষ্ঠু নির্বাচনেই কিন্তু বোঝা যাবে তার আশাটা কতটা প্রাসঙ্গিক ছিল। মানে তুমি ভবিষ্যতের দিকেই ছুড়ে দিচ্ছ, মানে তুমি এই মুহূর্তে বলতে যাচ্ছ যে 2024-এর 5 আগস্ট যে ক্রুশিয়াল টাইমের মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক
ঠিক সেই রকম একটি ক্রুশিয়াল টাইমের মুখোমুখি দাঁড়িয়ে আবার বাংলাদেশের মাটি ছুঁতে যাচ্ছেন তারেক রহমান, তাই তো? বিষয়টি এরকম। একদমই তাই। এটা আমার ব্যক্তিগত অভিমত, এবং আমি যেটা মনে হয়েছে সেটা আমি বললাম। কিন্তু তখন তো গণঅভ্যুত্থান ছিল, গণঅভ্যুত্থানের পরবর্তী একটি ক্রুশিয়াল মোমেন্ট। কিন্তু কি এমন হলো পরমাশিস? গত 14 মাস ধরে তো ডক্টর ইউনূস অনেক চেষ্টা করেছেন, এবং তার রাজনৈতিক প্রজ্ঞাও আমরা দেখেছি বিভিন্ন সময় ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে উনি ইতিবাচক ভূমিকা পালন করেছেন। আবার একই রকম ভাবে বঙ্গোপসাগর নিয়ে, সেভেন সিস্টার নিয়ে তারও কিন্তু তার মুখ থেকেও নানা ধরনের একেবারে উদ্দেশ্য প্রণোদিত কিংবা ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিয়ে সমালোচনা হতে দেখেছি ভারতীয় গণমাধ্যম বা আন্তর্জাতিক গণমাধ্যম। কি এমন হলো? মানে 14 মাসে কি গণ অভ্যুত্থানের পরিবেশটা কোনোভাবেই ম্লান হয়নি, না সেই পরিবেশটা এখনো রয়েছে? দেখো, আমি ডক্টর ইউনূসের মন্তব্যগুলো কিরকম ভাবে বলবো জানো, এটাকে হচ্ছে যে মূল বিষয়টা হচ্ছে উনি তো আর 15 বছরের জন্য আসেননি। উনি 16 মাস অতিক্রান্ত 17-18 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। উনি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক ব্যক্তিদের মতামত, ঐক্যমত্যের ভিত্তিতে বহু বৈঠক হয়েছে। উনি বাংলাদেশের সাধারণ মানুষের পালস বুঝতে চেয়েছেন। সেভেন সিস্টারটা নিয়ে কথা বললে কিছু মানুষের জনসমর্থন, শোনো, ওনার জায়গা থেকে যদি তুমি জিনিসটা দেখো, ওনাকে সবাইকে খুশি রেখে সবাইকে একটা জায়গায় এনে, সেটা ভারত বিরোধী হতে পারে, সেটা ভারত বুঝে নেবে, কিন্তু উনি ওনার মাটিতে বসে ওনাকে যখন যেরকম কথা বলার প্রয়োজন হয়েছে সেটা বলে কিন্তু একটা ঐক্যমত্যের ভিত্তিতে একটা জানো তো, এক একটা বিষয়ে একটা এজেন্ডা তুলতে হয়। রাজনীতির ক্ষেত্রে হয়, প্রশাসনিক ক্ষেত্রে হয়, নির্বাচনের আগে শুনবে সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণার একটা প্রবণতা থাকে। তো ঠিক তেমনি ভাবে নির্বাচনে আসতে গেলে, সুষ্ঠুভাবে নির্বাচন করতে গেলে সবাইকে শান্ত রেখে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট কোন কথাটা খাবে, উনি তো নির্বাচনে দাঁড়াচ্ছেন না, কিন্তু ওনাকে সবকিছু ম্যানেজ করতে হচ্ছে। বাংলাদেশের মানুষের পক্ষে যে হাওয়াটা, যে বক্তব্য থাকলে উনি সবাইকে শান্ত রেখে সুষ্ঠুভাবে কাজটা সম্পন্ন করতে পারে, সেটা ভারত বিদ্বেষী হতে পারে, সেখানে সেভেন সিস্টারের কথা হতে পারে, সেটা হাইকমিশনকে তলব হতে পারে, সেটা ডেইলি স্টার এগুলো কোনো প্রথম আলো ইস্যু না। ভাঙচুরের ঘটনা হতে পারে, হাদির মৃত্যু ঘটনা হতে পারে, কিংবা হলো তো, প্রকাশ্যে দীপু কিন্তু দাসকে এগুলো হত্যার পর কিন্তু জ্বালিয়ে দেওয়ার এগুলো কিন্তু ঘটনাও উনি ঘটায়নি। এগুলো কিন্তু উনি ঘটায়নি, অনভিপ্রেত। পিছন থেকে শোনো, একটা কথা আছে, পিছন থেকে ছুরি মারা। আমার মনে হচ্ছে বাংলাদেশে কোনো একটা অপশক্তি কাজ করছে। এই অনেকে কথা হয়তো তো শেখ বলবে হাসিনাও আওয়ামী এই লীগ এই ইন্ধন কথা যোগাচ্ছে, অনেকে হয়তো বলবে আওয়ামী লীগ ইন্ধন যোগাচ্ছে, কিন্তু আওয়ামী এই লীগ কথা তো তো শেখ হাসিনাও বলেছেন যে পেছন দিক থেকে ছুরি মারা মানে এই একটা একটা গভীর ষড়যন্ত্রের শিকার তিনি হয়েছেন। হতে পারে। তার এখন বলছি তোমাকে, হতে পারে। কেননা গণবিক্ষোভ কারা করলেন? গণবিক্ষোভ তো হয়ে গেছে, শেখ হাসিনা তো উৎখাত। তাহলে বাংলাদেশে মানুষ যেটা চাইছে সেটা কেন হতে দিতে বাধা প্রাপ্ত হচ্ছে? 16 মাসে তো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন হয়েছে, মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে, মৃত্যু হবে কি হবে না, ভারত ফেরত দেবে কি দেবে না, সেগুলো তো প্রক্রিয়াগত কাজ। নির্বাচনের তারিখ ঘোষণা কিন্তু হয়ে গেছে। হাদির মৃত্যু হলো, সেখানে তুমি আইনের দ্বারস্থ হচ্ছে না কেন? হাদির মৃত্যুর কি বলবো শাস্তি, ডেইলি স্টারকে পুড়িয়ে দেওয়া, একে চাকরিতে রাখতে পারবেন না, তাহলে আইনের শাসনের উপরে ভরসা কোথায়? আইনের শাসনকে কারা কার্যকরী করবে? একটা প্রতিষ্ঠিত সরকার, সেই প্রতিষ্ঠিত সরকারে আসতে গেলে কোন রাজনৈতিক দলকে বাংলাদেশের সাধারণ মানুষের ভোটে জয়লাভ করে আসতে হবে। সেই প্রক্রিয়াগতটা ব্যাহত হচ্ছে কেন? সেই জন্য আমি আজকে বলছি, দেখো হাদির 2024-এর আগস্টের সময় যে পরিবেশ ছিল, আজও সেই পরিবেশ রয়েছে। দেখো হাদির মৃত্যু তখন অগ্নিসংযোগ হয়নি, এখন অগ্নিসংযোগ হচ্ছে, আরো বড় হাদির ঘটনা। তখন হাদির প্রশাসন গুলি চালিয়েছে, এখন কেউ আড়াল থেকে কাউকে গুলি করে মেরে দিচ্ছে। না, আড়াল থেকে গুলি করে মারার অভিযোগ তো শেখ হাসিনার প্রশাসনের বিরুদ্ধেও ছিল, যে হেলিকপ্টার থেকে গুলি করা বা তার দায়টা কে নিয়েছিল? সেই তাহলে বিক্ষোভে শেখ হাসিনার দিকে আঙুল তুলেছিল, কিন্তু এখানে তো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দিকে আঙুল তুলবে না। গুলিটা করলো কে? শোনো, দায়িত্ব তো সরকার প্রধানকেই নিতে হয় পরমাশিস। নিতে হবে। তাহলে আমরা সরকার যেমন প্রধানের পদত্যাগ দাবি করুক। ডেলিস্টারকে পড়াচ্ছে কেন? ছায়ানটকে পুড়িয়ে দিচ্ছে কেন? উদুচিকে পুড়িয়ে দিচ্ছে কেন? সংবাদ তারা দপ্তরের চায় না, কর্মীকে গিয়ে বলছে কেন ওকে যারা চাকরি থেকে পড়াচ্ছেন বরখাস্ত করুন? আমরা যেটা চাইছি সেটা করতে হবে। যারা চান না তারা হয়তো যারা পুড়িয়েছে তারা চান না যে বাংলাদেশে এই ধরনের প্রতিষ্ঠানগুলো থাকুক, এবং এই ধরনের প্রতিষ্ঠান যেহেতু তাদের এরপরের দিনটা ভাষায় বলবে আইন আদালত থাকবে না, এরপরের দিন বলবে আইন আদালত থাকবে না, সংবিধান থাকবে না। দেখো যে যে এটাই এই মুহূর্তে স্থিতিশীলতার পরীক্ষা। হাদির মৃত্যু এবং রাজনৈতিক যে উত্তাপ, সেটি নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের সামনে বা গোটা পৃথিবীর সামনে বাংলাদেশে স্থিতিশীলতার পরীক্ষা হচ্ছে। কারণ গত সপ্তাহে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখেছি, যে উত্তাপ বা উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে, এই ইনকলাব মঞ্চের একজন অন্যতম নেতা ওসমান হাদির
এই যে আততায়ীর গুলিতে তার মৃত্যুর ঘটনার পর অভ্যন্তরীণ রাজনীতি এবং এই সাধারণ জনগণের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এটি শুধুমাত্র যে রাজনৈতিক লড়াই সেটাও নয়, এটি একটি সামাজিক উত্তাপের পরিণত হয়েছে, যে উত্তাপে বাংলাদেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ এবং বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু একেবারেই একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে, এবং সেই প্রশ্নগুলোর যখন সবার চোখে মুখের সামনে জ্বলজ্বল করছে, ঠিক তখনই তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখছেন। তুমি কি সহমত কি? আমি তো বলছি তো, অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে তারেক রহমান নতুন করে রাজনীতিতে পদার্পণ করছেন বাংলাদেশের মাটিতে সশরীরে। এতদিন ভার্চুয়ালি করেছেন এবং আমার মনে হয় নিরাপত্তার অত্যন্ত জরুরি এই মুহূর্তে। না, নিরাপত্তা তো ভারত দিচ্ছেন। বিদ্বেষী কথা বলে হাদি যদি বাংলাদেশের মানুষের কাছে মনের মণিকোঠায় পৌঁছতে পারে, কোনো আপত্তি নেই। তারেক রহমানকে তাকে তো বাঁচতে দেওয়ার অধিকারটা ছিল তার। দেখো, তারেক রহমানকে নির্দিষ্টভাবে সরকারি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, কারণ তুমি জানো যে প্রাক্তন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও একই রকম ভাবে রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সেই হিসাবে তিনি তো পাবেনই, কিন্তু এই নেতা নেত্রীদের, বা তুমি জানো যে এই ঘটনার পর, এই যে মব সন্ত্রাসের ঘটনার পর বা হাদির মৃত্যুর ঘটনার পর, বাংলাদেশ সরকার সম্ভবত দুজন সম্পাদক, ডেইলি স্টার প্রথম আলো সম্পাদক সহ আরো বেশ কয়েকজন এনসিপি নেতা, জামায়াতের নেতা, আরো বিএনপি কয়েকজন নেতাকে তারা ব্যক্তিগত নিরাপত্তা, মানে সরকারি নিরাপত্তা দিতে চেয়েছেন, এবং অনেকে নিয়েছেন, অনেকে নেননি। কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশের সাধারণ মানুষরাই যেখানে নিরাপত্তাহীনতায়, বা বাংলাদেশের সাধারণ মানুষকেই যখন এই সরকার নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না, সেখানে দাঁড়িয়ে দু চারজন শীর্ষ নেতাকে সরকারি নিরাপত্তা দিলে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে তো ভুল বার্তা পৌঁছে। সেই নিরাপত্তার ব্যাপারে বিএনপির কি অবস্থান হতে পারে, বা শীর্ষ নেতার কি অবস্থা হতে পারে, সেটা তো বাংলাদেশের সাধারণ মানুষ বিচার করবে। কি ছিল, কি হলো। একদমই তাহলে কি গণবিক্ষোভ জ্বলে গেল, সংস্কার জ্বলে গেল? বাংলাদেশের সব মানুষ তো রাজনীতি করেন না। আমি এখনো বলছি দায়িত্ব নিয়ে, বাংলাদেশের সাধারণ মানুষ যদি মৌলবাদকে সমর্থন করেন, করুন। জামাতকে সমর্থন করেন, করুন। বিএনপি কে সমর্থন করেন, করুন। কিন্তু সেটা গণতান্ত্রিক ভাবে সম্পন্ন হওয়ার সুযোগ দিন। ভাষায় বাংলা অভিধানে একটা কথা আছে, স্মৃতি রোমন্থন। সেই স্মৃতি রোমন্থন অনেক সময় খারাপ স্মৃতি মনে পড়ে, অনেক সময় ভালো স্মৃতি মনে পড়ে। তো বাংলাদেশের মানুষের এখন জামাতের নাম করে, জামাতের দলের মধ্যে থেকে কেউ যদি এরকম অপশক্তি, এরকম কাজকর্ম করে, তো মানুষ তো স্মৃতি রোমন্থন করে ৭১-এর কথা মনে করে এটা যদি কোনো মিল খুঁজে পায়, তাহলে তাদের সেটা বলার অধিকার, বা তারা তো বলবেই। তুমি সবসময় যে আমার ভালো কথা শুনতে অভ্যস্ত, আমার কাছে ভালো কথা শুনবে, এটা কোথাও লেখা নেই। খারাপটাও তো তোমায় শুনতে হবে। তো এটা তো বাংলাদেশের মানুষ দেখেছে, তাদের স্মৃতিতে যেটা ছবিটা ধরা পড়ে আছে, বঙ্গবন্ধুর আদর্শ জন্যে, মুক্তিযুদ্ধের আদর্শের জন্য বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছিল। কিন্তু সে আদর্শকে যদি বিপণন করে, তার কি ফল হয় আমরা গত বছর দেখেছি। তো স্বাভাবিকভাবে এই ১৬ মাসের মধ্যে কিছু প্রেক্ষাপট যা গত ৭ দিন ১০ দিনে ঘটে উঠেছে, সেটার সঙ্গে যদি সে ৭১-এর কোনো ছাপ বা বহিঃপ্রকাশ মিলে যায়, তো বাংলাদেশের মানুষই বলবে, আমরা কেন বলবো? কিন্তু আমার বক্তব্য, ভাই তোমরা যেটাকেই সমর্থন করো সেটা গণতান্ত্রিক ভাবে করো না, অসুবিধা নেই। ভারত বিদ্বেষী কথা বলো, অসুবিধা নেই। ভারত তো প্রথম থেকেই বলেছে, সে দেশে যারাই ক্ষমতায় আসুক, সম্পর্ক আমরা বজায় রাখবো। আমরা গণতান্ত্রিক পরিবেশ চাই, আমরা সুস্থির বাংলাদেশ চাই, প্রতিবেশীকে ভালোভাবে দেখতে চাই, শান্তিপূর্ণ দেখতে চাই। এবার আসবো ভারতে বিভিন্ন দূতাবাসের সামনে, বাংলাদেশ দূতাবাসের সামনে গত কয়েকদিন ধরে যে বিক্ষোভের ঘটনা ঘটছে, এবং সেই বিক্ষোভের কারণ বাংলাদেশের ময়মনসিংহের ভালুকাতে নৃশংসভাবে একজন ধর্মীয়ভাবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবক, তাকে নৃশংসভাবে প্রথমে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে আনা হয়, নিয়ে বাইরে বের করে আনা হয়, এবং সেখানে ধর্ম অবমাননার দায়ে তাকে প্রথমে পেটানো হয়। নৃশংসভাবে উল্লাস দেখা গেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে, এবং তারপর তাকে একটি উঁচু জায়গাতে ঝুলিয়ে নৃশংসভাবে তাকে পোড়ানো হয়, এবং সেই পোড়ানো দৃশ্য অনেকেই দেখেছি, উন্মুক্ত অনেক দেখেছি যে পৈশাচিক ভাবে সেই নৃশংস দৃশ্যকে ভিডিও বন্দী করেছে, অনেকে লাইভ করেছে এবং উল্লাস করেছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ, হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা নেতিবাচক উদ্বেগ, উৎকণ্ঠা, ক্ষোভ, উষ্মার জন্ম দিয়েছে। তাদেরই প্রতিনিধিত্বকারী বেশ কিছু রাজনৈতিক দল, ধর্মীয় রাজনৈতিক দল, তারা ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, এবং যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে
দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন অনির্দিষ্টকালের জন্য ভিসা দেয়া বন্ধ করেছে। শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সেটিও বন্ধ করে রাখা হয়েছে। ত্রিপুরাতেও একই অবস্থা, ত্রিপুরাতেও বন্ধ রাখা হয়েছে। শুধু ভিসা সম্ভবত কলকাতা থেকে দেয়া হচ্ছে, কিন্তু কলকাতাতেও আমরা গত পরশু একই রকম ভাবে আমরা নজিরবিহীন উত্তেজনা এবং পুলিশের লাঠিচার্জ আমরা দেখেছি। বহু যারা বিক্ষুব্ধ বহু মানুষ তাদেরকে লাঠিপেটা করা হয়েছে এবং অনেকেই জখম, হাসপাতালে ভর্তি রয়েছেন। এবং আজকে যতদূর আমি জানি যে আজকে ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্তে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর ডাকে অবরোধ বা ধর্মঘট পালন করছে বিজেপি এবং বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে। এটা একটা বলতে পারো যে এই যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে চলমান কূটনৈতিক সম্পর্কের যে একটা আগুন চলছে, সেই আগুনে ঘি ঢালার মতো ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার উৎস এখন ভালুকার ওই যুবক যাকে নৃশংসভাবে মারা হয়েছে। আদিও বাংলাদেশের ওই যুবক দীপুচন্দ্র দাস, ওই যুবকটিও বাংলাদেশেরই নাগরিক। তাহলে হাদির মৃত্যুর পর যে আন্দোলন, যে স্বতঃস্ফূর্ততা আমরা দেখেছি, দীপুচন্দ্র দাসের বেলায় সেটা দেখা যাচ্ছে না। এই যে বৈষম্য, এই বৈষম্যের মাঝখানে দাঁড়িয়েই তারেক রহমান বাংলাদেশে ফিরছেন। দেখো, তোমার কথা একদম সঠিক। এখানে যদি আমি স্পষ্ট করে বলি যে ধর্মীয় মেরুকরণ, একই সঙ্গে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সংখ্যাটা কম, ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে তার পরিবারের দায়িত্ব নেওয়া হয়েছে, এটা যেমন সত্যি, কিন্তু মানুষের রাগ, ক্ষোভ, বিক্ষোভ, প্রতীকী প্রতিবাদ, এটা তো কখনো কেউ আটকাতে পারে না। ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিভিন্ন হাইকমিশনের সামনে গিয়ে মাত্রাতিরিক্ত হয়তো বিক্ষোভ দেখাচ্ছে, সেই বিক্ষোভ দেখাটা কিন্তু স্বাভাবিক, কিন্তু প্রশাসন কিন্তু সম্পূর্ণভাবে, ভারতের প্রশাসন কিন্তু মানে কলকাতায় যদি হয় তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ, আগরতলায় বা দিল্লিতে প্রশাসন কিন্তু সদা সতর্ক রয়েছে। কিন্তু এই বিক্ষোভ দেখাতে গিয়ে কিন্তু এই হিন্দুত্ববাদী সংগঠন বা অন্য কিছু, তারা অন্য কোনো ক্ষয়ক্ষতি, অগ্নিসংযোগ, ভাঙচুর কিন্তু এখনো পর্যন্ত চালায়নি। একটা প্রতীকী, একটা মানে কুশপুত্তলিকা পোড়ানো, এগুলো প্রতিবাদী, রাজনৈতিকভাবে কৌশলগত, এগুলো একটা প্রতিবাদের কর্মসূচি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা অবশ্যই স্পর্শকাতর যে হাদির মৃত্যু যে নৃশংসভাবে হয়েছে, ঠিক তার চেয়ে বেশি নৃশংসভাবে মৃত্যু হচ্ছে কিন্তু দীপু দাসের, এবং এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্বাভাবিকভাবে ভারতের হিন্দু সমাজের লোক এবং ভারতের মুসলিম সমাজের লোকও কিন্তু এটা ছি করছে। বাংলাদেশেরও সাধারণ মানুষ কিন্তু এটাকে প্রতিবাদ করেছে। এবং আমি দেখেছি যে বাংলাদেশে ঢাকেশ্বরী মন্দিরে যখন হিন্দু সম্প্রদায়ের মানুষরা গিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন, তখন কিন্তু একজন মুসলিম সম্প্রদায়ের একজন ব্যক্তি বলছে, আমাদের ইসলাম কিন্তু এই শিক্ষা দেয় না। বাংলাদেশটা কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলের, কাউকে অন্যায় ভাবে তাহলে আইনের শাসন বাংলাদেশে নেই তিনি বলছেন। ও ওই ধর্মে বলে ও তখন বলছেন, আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম অরিজিনাল একটা ফুটেজ, সে বলছে আজকে আমি ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু ভাইদের পাশে এসে দাঁড়িয়েছি, আমি মুসলিম বলে আমাকে কেউ গায়ে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবেন, তাহলে আপনারা সেটা অন্যায় করবেন না? ঠিক তেমনি ভাবে কোন মুসলিম সম্প্রদায়ের লোকের একজন হিন্দু ভাইকে গায়ে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবে, সেটাও আমরা সমর্থন করতে পারি না। আমাদের ধর্ম তো এটা শেখায় না। প্রতিবাদের ভাষা শেখানো হচ্ছে এবং ব্যাপকতাটা তুমি বলতে পারো কম, কিন্তু এটা তো স্বাভাবিক, ব্যাপকতা কম হতেই পারে। কিন্তু সেটা নিয়ে দুটো দেশের প্রতিবেশী দেশের সঙ্গে বিদ্বেষ ঘটাবে। আজকে ঢাকা থেকে গত পরশুদিন রাতে যে হাইকমিশনের সামনে ঝামেলা হয়েছে, ঢাকার তরফ থেকে ভারত প্রশাসনের কাছে, ভারত সরকারের কাছে তদন্তের আর্জি জানানো হয়েছে। এটাই তো শিষ্টাচার। আমরাও তো বাংলাদেশ সরকারের কাছে বলবো যে বিষয়টা নজর দিয়ে দেখো। তারা পাশে দাঁড়াচ্ছে দীপু দাসের। ভারত থেকে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বলছে আমরা অর্থ পাঠানোর চেষ্টা করব, সেটা আইনানুগ ভাবে কিভাবে পাঠানো যায় সেই নিয়ে আলাপ আলোচনা চলছে। তা আমার দেশের একটা কষ্ট দেখে যদি তুমি দুঃখ পাও, তোমার দেশের একটা কষ্ট দেখে আমি দুঃখ পাই, এটাই তো সম্পর্ক। এবং সেই কষ্ট পাওয়া কেন হচ্ছে সেটা দেখুন, আপনারাও বলবেন, আমরাও বলবো। এটাই তো সম্পর্ক, রাজনীতি, সম্পর্কের কূটনীতি, পররাষ্ট্রনীতি, পাশে থাকার বার্তা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কেন আমাকে বলতে হচ্ছে যে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে ডক্টর ইউনূস এসে হাল ধরার চেষ্টা করেছিলেন, সেই অগ্নিগর্ভ পরিস্থিতিতে একজন বাংলাদেশের অন্যতম রাজনীতিক, সেকেন্ড ম্যান বলা যায়, তাকে সেই পরিস্থিতিতে আসতে হচ্ছে। তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? দেখো, তুমি বলছিলে যে দীপুচন্দ্র দাসের নৃশংস মৃত্যুর ঘটনা, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষেরও কিন্তু অভিযোগ কম নয়। আমাদের এই ভারতবর্ষ কিন্তু অনেক এখানকার সংখ্যালঘু মুসলিমদের নানা রকম ভাবে, নানা উছিলায় বিভিন্ন সময়
আমরা দেখেছি তাদেরকে হত্যা করা হয় কিংবা তারা বিভিন্নভাবে নির্যাতিত। এটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষেরও অভিযোগ যে ভারতের একই রকম ভাবে এরকম সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয়। এই বিষয়ে তুমি কি বলবে? দেখো, সেরকম ঘটনা গত বেশ কিছুদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী মানুষ, সেটা দিল্লিতেও যেমন ঘটেছে, কেরলে ঘটেছে, উড়িষ্যায় ঘটেছে, বাংলা ভাষাভাষী মানুষ মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী এইসব তকমা দিয়ে টর্চার হয়েছে। হয়নি যে তা না। প্রতিবাদের স্বরূপ কিন্তু কলকাতার সমস্ত রাজনৈতিক দল, সব সাধারণ মানুষ এবং গোটা ভারতবর্ষের সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে এর দাবি জানিয়েছে। এবং সর্বোপরি এই জায়গাটাতে আমি দায়িত্ব নিয়ে বলবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নজিরবিহীন ভাবে পথে নেমেছে। তো এটা তো স্বাভাবিক। আমি একটা অন্যায় করলে তুমি আমার সমালোচনা করবে না, এটা হতে পারে না। তা আমাদের এখানেও যদি অন্যায় হয়, অবশ্যই বাংলাদেশে বিক্ষোভ হবে, প্রতিবাদ জানাবে, তদন্তের আর্জি জানাবে। এটা তো স্বাভাবিক। এটাই তো গণতন্ত্র, এটা বিশ্ব গণতন্ত্র। কিন্তু আমি কিছু আন্দোলন করতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে আমি আমার নিজের ডাল কাটবো, নিজের দেশের সম্পত্তি, নিজের দেশের গণতন্ত্রের যেটা চতুর্থ স্তম্ভ তাকে পুড়িয়ে মারবো, নিজের দেশের সাধারণ মানুষ, শিক্ষা সংস্কৃতির অঙ্গনকে আমি পুড়িয়ে দেবো। যেখানে রবীন্দ্রনাথের গান হয়, যেখানে নজরুলের গান হয়, যেখানে লালনের গান হয়, যেখানে জীবনানন্দ পড়া হয়, যেখানে শামসুর রহমান পড়া হয়, সেই জায়গায় আমি আগুন দেবো? রাজনৈতিক ভাবে লড়ো, শত্রুতা যদি হয় তাহলে শত্রুর মতন লড়ো, গোপনে কেন লড়বে? হুমকি দেবে কেন তুমি? এখানে আরেকটা জিনিস আমি তো বলবো, হাদিকে যারা খুন করেছে তারা কাপুরুষ। ভিডিওতে ভাইরাল হয়েছে, হাদির পাশে থেকেছে। একটা মানুষের সরলতা মানে তার দুর্বলতা নয়। দীপুকে যারা হত্যা করলো তারা কি? তারাও তো কাপুরুষ, অবশ্যই কাপুরুষ। গোটা পৃথিবীতে ভারতের মাটিতে দিয়েও যদি কোনো মুসলিম ভাইকে এরকম হত্যা করে তাদেরকে আমি কাপুরুষ বলবো। আমরা গোটা পৃথিবীর নাগরিক, মানুষকে পিছন থেকে কেন তুমি খুন করবে? একজন মানুষকে তুমি জ্বালিয়ে দেবে কেন? সে যদি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলে তোমরা আইনের আশ্রয় নাও, তা রেকর্ড করো, প্রশাসনকে জানাও। দীপু দাসকে কিন্তু পেছন থেকে মারা হয়নি, তাকে কিন্তু প্রকাশ্যে, ওটা তো নৃশংস, ওটা হত্যাকাণ্ড। ঠান্ডা মাথায় তাকে প্রথমে জেরা করা হয়, তারপর তাকে মারা হয়। উন্মুক্ত জনতা বা এই মব সন্ত্রাস তারা প্রথমে কথা বলে এবং ঠান্ডা মাথায় তাকে প্রথমে অ্যাসল্ট করা হয়, তারপর তাকে নৃশংসভাবে মারা হয়, তারপর তাকে ফাঁসিতে লটকে পুড়িয়ে দেওয়া হয়। এটা পেছন থেকে ঘটনা এবং প্রত্যেকের চোখে মুখে একটা উল্লাস এবং তারা একেবারে তারা যেমন স্বর্গের কাছে পৌঁছে গিয়েছেন। এই ঘটনা ঘটার পর তাদের যেন স্বর্গের দরজা খুলে দেওয়া হয়েছে একজন বিধর্মীকে এরকম ভাবে নৃশংস ভাবে মারা। এবং আমি তোমাকে যেটা যোগ করতে বলছিলাম, আমি ভেবেছিলাম তুমি সেটাও বলবে যে একটি ঘটনা আরেকটি ঘটনাকে সামনে তুলে এনে যে আমরা জাস্টিফাই করতে চাই যে ভারতে ওই ধরনের ঘটনা ঘটেছে, তখন আপনারা কি বলছেন? আপনারা তো মুখে কিছু বলতে শুনি না। দেখুন, প্রথম বিষয়টা কোনো বিষয়টিকে জাস্টিফাই করে না। ভারতে যদি 140 কোটি মানুষের দেশে যদি একটি ঘটনা ওইরকম ঘটে বা ঘটছে বা ঘটেছে, সেই ঘটনাও একই রকম ভাবে একই মানদণ্ডে আমরা দেখব। আর বাংলাদেশে কোটি কোটি মানুষের মধ্যে একটি, দুটি, পাঁচটি ঘটনাও যদি ঘটে, সেটাও তাহলে আমাদের কাছে একই মানদণ্ডে আমরা দেখব। অর্থাৎ কোথাও গিয়ে মানবতা এখন প্রশ্নবিদ্ধ। ধর্মীয় যে অপব্যাখ্যা, এই ধর্মীয় যে মৌলবাদ, সেটি মুসলিম ধর্মের মধ্যেও তৈরি হয়েছে, এটি আমাদের হিন্দু ধর্মের মধ্যেও তৈরি হয়েছে, যারই ফলশ্রুতিতে এই দীপু দাসের মতো ঘটনা ঘটেছে বা আমাদের এখানকার XYZ এর মতো ঘটনা ঘটছে। দেখো, এই প্রসঙ্গে তোমাকে একটা কথা বলি, ইসলাম ধর্ম কি শিখায় এরকম ভাবে মানুষকে খুন করা, বা হিন্দু ধর্ম কি শিখায়? এগুলো হচ্ছে উগ্রতার প্রতীক। এবং একটা উগ্রতাকে দিয়ে, একটা হিংস্রতাকে, একটা নৃশংসতাকে দিয়ে একটা মানুষকে তুমি, একটা দেশকে, একটা জাতিকে তুমি প্রশ্ন চিহ্ন করতে পারো না। তুমি তার কাছে দাবি করো, এগুলো বন্ধ করো। আমরা যেমন বাংলাদেশকে বলবো, বাংলাদেশ আমাদেরকে বলবো। এটাই কিন্তু দুটো রাষ্ট্রের সম্পর্কে একটা সিঁড়ি হতে পারে। মানবতাকে খুন করা, ধর্মের নামে মানবতাকে, যারা মানবতাকে খুন করছে তারা প্রকৃত অর্থে তার ধর্মকে ছোট করছে তারা নিজেরাই। সেটা ভারতের হিন্দুত্ব, সেটা ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদ হোক, সেটা বাংলাদেশে বা গোটা পৃথিবীতে যে কোনো জায়গাতে মৌলবাদী হোক। একদমই তাই। পরমাশিস, যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখছেন অত্যন্ত সংবেদনশীল এবং তার জন্য বড় চ্যালেঞ্জ। কারণ ইতিমধ্যেই বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ কি আদৌ ঠিক থাকবে, বা এই ঘটনা নির্বাচন পরিবেশটাকে বানচাল করার চক্রান্ত নয় কিনা।
কিনা, বা এই ঘটনার সঙ্গে ভারতে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো চক্রান্ত নেই তো, বা এই ঘটনার সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে যারা বাংলাদেশকে অশান্ত করতে চায়, বা এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে যারা বিভিন্ন অন্ধকারে থাকা বিভিন্ন শক্তি বা বিভিন্ন রাষ্ট্র যারা বাংলাদেশকে নিয়ে খেলছেন, তাদের কোনো গভীর ষড়যন্ত্র নেই তো? বাংলাদেশটাকে সত্যি কি বাংলাদেশ রাখতে চাইছেন পেছন থেকে যারা কলকাঠি নাড়ছেন, নাকি বাংলাদেশটাকে একটি উগ্রবাদ বা মৌলবাদ বা নতুন কোনো একটি অন্য ধরনের দেশ হিসেবে তৈরি করতে চাচ্ছেন? সেটি কিন্তু এখন ঘুরে ফিরে বাংলাদেশের সাধারণ মানুষরা এই প্রশ্ন তুলতে শুরু করেছেন, এবং অত্যন্ত ক্রুশিয়াল এই সময়, যে সময়ে তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরছেন। দীর্ঘ 18 বছর তিনি নির্বাসিত ছিলেন, এবং তার আগে যে রাজনৈতিকভাবে তার উপর বিভিন্ন রকমের মামলা হামলা এবং তার উপর যে নির্যাতন করা হয়, তারপর দীর্ঘ 17 বছর নির্বাসন, এবং তারপর যে সময় তিনি আসছেন অত্যন্ত ক্রুশিয়াল সময়। এখন সেটি আমাদের নজর থাকবে যে এই আগামীর 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ ফেরাতে তারেক রহমান ঠিক কি পদক্ষেপ নিচ্ছেন, বা তার দল কি পদক্ষেপ নিচ্ছেন। কারণ নিঃসন্দেহে বাংলাদেশে এই মুহূর্তে স্বাধীনতার পক্ষে অন্যতম শক্তি হিসাবে বিএনপি নামক রাজনৈতিক দলটি তাদের যে অস্তিত্ব, সেটি সাধারণ মানুষের একটি বড় অংশগ্রহণের মধ্যেই রয়েছে, এবং তারাই হয়তো এই মুহূর্তে বাংলাদেশকে কট্টর মৌলবাদের হাত থেকে বাঁচাতে পারবেন, এবং বাংলাদেশটা তাদের মতো করে চলবে। তাদের কোন দেশের সঙ্গে তারা বন্ধুত্ব রাখবে, কোন দেশের সঙ্গে তারা শত্রুতা করবে, কোন দেশকে তারা সাথে করে নিয়ে চলবেন, কোন দেশকে তারা উচ্চ করে রাখে চলবেন, এই গোটা বিষয়টি বাংলাদেশের সাধারণ মানুষই নির্ধারণ করবেন। শুধু আমরা ভারতীয় সাংবাদিক, প্রতিবেশী দেশের নাগরিক বা বিশ্ব নাগরিক হিসেবে শুধু বলবো যে বাংলাদেশের অভ্যন্তরে এই মুহূর্তে যা হচ্ছে তাতে স্থিতিশীলতা, বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা বা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে 2024 5 আগস্টে যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ইতিবাচক দিকে যাচ্ছিল, সেটি আমার মনে হয় সম্প্রতি কিছু ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। পরমাশিস, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাদের সঙ্গে এত সময় জুড়ে তোমার মূল্যবান মন্তব্য বিশ্লেষণ করেছো। প্রিয় দর্শক, আপনারাও আমাদের আলোচনার এই কোন অংশের সঙ্গে সহমত বা পুরো ভিডিওর সঙ্গে আপনারা দ্বিমত পোষণ করছেন কিনা গণতান্ত্রিক ভাবে, সেটা অবশ্যই আপনারা মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং এই চ্যানেলে নতুন পেতে পুরোনো ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব বা লাইক করতে পারেন। প্রতিদিনকার মতো আজকের এই ভিডিওটিও আমরা ইউটিউব এবং পরে ফেসবুকে আপলোড করব, দেখার আমন্ত্রণ রইল। শেষ করব শুধু কথা বলেই, 25 ডিসেম্বর শুধু একজন নেতা বাংলাদেশের মাটিতে ফেরার দিন সেটি নয়, এটি বাংলাদেশ এবং তার প্রতিবেশীদের, বিশেষত ভারতকে সম্পর্কের একটি নতুন অধ্যায়ের পরীক্ষার দিনও। সম্পর্ক শুধু শেয়ার্ড বর্ডার কিংবা চুক্তি নয়, সম্পর্ক শুধু সীমান্ত ভাগাভাগি করা কিংবা চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের নিরাপত্তা, সাম্প্রদায়িক সমঝোতা এবং আইনের শাসনের প্রতিও গভীর আস্থারই পরিপূরক। দীপু দাসের ঘটনার মতো নৃশংস এবং রাজনৈতিক উত্তাপ যদি স্থিতিশীলতার রুদ্ধশ্বাস পরিবেশ তৈরি করে, তাহলে সম্পর্কের ভিত ভেঙে যেতে পারে। কিন্তু যদি দুই দেশ শান্তি, ন্যায্যতা এবং মানবাধিকারের নীতিকে প্রথমে রাখে, তাহলে এই প্রতিকূলতা, ভুল ত্রুটি এবং ব্যর্থতার মধ্য দিয়েও সম্পর্ক পুনর্গঠনের সুযোগ খুঁজে পাওয়া সম্ভব। আমাদের দৃষ্টিতে আদির যে মৃত্যু, সেটিও অনভিপ্রেত, কাম্য নয়। আমাদের দৃষ্টিতে বাংলাদেশের নাগরিক হিন্দু যুবক যাকে নৃশংসভাবে হত্যা করা হলো, সেটিও কাম্য নয়। ভারত বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে কিভাবে আমরা কঠিন বাস্তবতার সঙ্গে মানবিক সমঝোতাকে সাজাতে পারি। চলুন সেই দিকে তাকিয়ে থাকি আমরা সকলে। আজকের মতো প্রাসঙ্গিক প্রসঙ্গ এখানে ইতি টানছি। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।